যে ভিডিও দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা একেবারেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর অনেকেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে যে কোনো মূল্যে এই দেশকে ছাড়তে হবে। যারা ৭১-এর সময় পালাতে পারেননি তারা মনে করছেন যে এবারে পালাতে না পারলে, যতদিন পর্যন্ত হাসিনা ছিলেন বেঁচে থাকা গিয়েছে, এবার অন্তত বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে আমাদের বেঁচে থাকা দায়। তাই তাদের একটি অংশ কেউ মনে করছেন যে এটাই সেরা সময় বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসে ভারতে চলে আসার। আবার অনেকে মনে করছেন যে আমরা এদেশের নাগরিক, এই দেশের স্বাধীনতা আনতে আমরাও এতে অংশগ্রহণ করেছিলাম, আমরা কোথাও যাব না, আমরা এই দেশেই থাকব। এবং তাদের মধ্যে একটা অংশ একেবারে রুখে দাঁড়াতে শুরু করেছে। বাংলাদেশের হিন্দুদের একটি অংশ তারা রুখে দাঁড়িয়েছে। আপনাদের ভিডিওটা দেখালাম, তারা সকলে মিলে বাংলাদেশের বিভিন্ন রাস্তায় তারা মিছিল করেছেন। একেবারেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ইষ্ট ধ্বনিতে একেবারেই মুখরিত হয়েছে গত দিনে বাংলাদেশের রাস্তা। নতুন করে কিন্তু আরো একবার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে লড়াইয়ে নামলেন আরো একবার বাংলাদেশের হিন্দুরা। দেখুন আরো একবার সেই অংশটা। জানা যাচ্ছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা একটা বিশেষ কমিটি গঠন করতে চলেছে এবং সেই কমিটির উদ্দেশ্য হচ্ছে ওপার বাংলায় যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার সংক্রান্ত খবরাখবর রাখা এবং তা নিয়ে কিভাবে ডিপ্লোম্যাট তৈরি করা যায়, সেগুলোকে থেকে কিভাবে বিরত রাখা যায় বা কি স্ট্র্যাটেজি নেওয়া যায়, সেই সম্বন্ধেই একটা আলোচনা হবে ওই কমিটিতে। এমনই কিন্তু একটা কমিটির কথা শোনা যাচ্ছে যে কমিটিটা গঠন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহর তত্ত্বাবধানে। তাই খুব স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট আমাদের দেশে যে হিন্দুদের জন্য কথা বলার একমাত্র দল, যেটা গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিজেপি। এছাড়া বিজেপি ছাড়া অন্যান্য দলগুলি হিন্দুদের এই অবর্ণনীয় অত্যাচারে সকলেই একেবারে মুখে কুলুপ এঁটেছে। রাহুল গান্ধী, হিন্দুরা হিংসক নয়। হিন্দুরা যদি হিংসক হতো তাহলে নিশ্চিতভাবে আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পিসফুল মুভমেন্ট আপনারা দেখতেন না। হতেই পারে সেখানে ৮% হিন্দুরা রয়েছে, কিন্তু এমন কোনো আচরণ সেদেশেও হিন্দুরা করে না যেখান থেকে আপনি আপনার মতো নেতারা হিন্দুদের হিংসক বলতে পারে। আর অন্যান্য ধর্ম, আমি নাম বলতে চাইছি না, অন্যান্য ধর্মের ৮% থাকলে সেই ৮%ই এনাফ একটা গোটা দেশকে বা গোটা রাজ্যকে অচল করে দেওয়ার জন্য। তার বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি। তাই রাহুল গান্ধীর মতো নেতারা হিন্দুদের হিংসক বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা করে, আর হিন্দু হয়ে আমরা মুখ বুজে সেগুলো সহ্য করে নিই এবং রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গাঠবান্ধনকে আমরা ভোট দিয়ে কার্যত হিন্দুদের পায়ে কুড়ুল মেরে আসার কাজটা কিন্তু আমরা করছি। সেটা থেকে আজই সতর্ক হতে হবে। আপনাদের আমি বলেছিলাম সকালের পর্বে যে ইন্ডি জোটের প্রতিনিধিরা কেন মুখ খুলছেন না, কেন ওপার বাংলায় যেভাবে হিন্দুদের ওপর গণনিধন যজ্ঞ চলছে তার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে একটি বারের জন্য আবেদন জানাচ্ছেন না। যারা সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে একেবারেই আওয়াজ তোলেন তারা কেন আজকে মুখর, কেন ওপার বাংলায় হিন্দুদের আক্রমণ নিয়ে একটি শব্দবন্ধ তারা ব্যবহার করতে চাইছেন না। এবং ঠিক এই বিষয়টা নিয়েই সংসদে অনুরাগ ঠাকুর সওয়াল হয়েছিলেন। তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রীও ওপার বাংলায় হিন্দুদের যাতে সুরক্ষিত রাখা হয় তার আবেদন জানিয়েছেন। কিন্তু এখানে যারা ইন্ডি জোটের নেতৃত্বরা রয়েছেন, কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, তারা ওপার বাংলায় হিন্দুদের সুরক্ষার জন্য একটি বারের জন্য সংসদে কোনো বক্তব্য রাখলেন না। কি বলেছেন অনুরাগ ঠাকুর, শুনুন। मैं आपका आभारी हूं क्योंकि जो हमारे पड़ोसी मुल्क बांग्लादेश में हाल ही में घटा उसको लेकर हम सब लोग चिंतित भी हैं और सभी राजनीतिक दलों ने एक स्वर में बात भी कही कि वहां पर जो अपने लोग हैं उनकी भी चिंता की जाए। माननीय प्रधानमंत्री जी ने भी ट्वीट करके जो इंटरिम गवर्नमेंट के प्रधानमंत्री हैं उनको बधाई भी दी, लेकिन ये भी कहा कि हमारे जो वहाँ पर हिंदू और अल्पसंख्यक हैं उनकी शांति, सुरक्षा और विकास सबको सुनिश्चित किया जाए। लेकिन दुर्भाग्य ये है सर कि नेता प्रतिपक्ष और कांग्रेस पार्टी के अध्यक्ष ने
ट्वीट जब किया या उनको बधाई जब दी तो हिंदुओं की वहां पर सुरक्षा की कोई बातचीत नहीं की, ना ही उसका उल्लेख किया, ना ही अल्पसंख्यकों की सुरक्षा की बात की। ऐसी कौन सी मजबूरी थी कि ये लोग वहां पर हिंदुओं और अल्पसंख्यकों की सुरक्षा की बात भी नहीं कर सके? गाजा को लेके आपने बड़ी बड़ी बातें की, गाजा को लेके आप बड़ी बड़ी बातें करते थे, लेकिन यहाँ पर आकर आप नहीं करते हो। শুনলেন বন্ধুরা, আপনারা গোটা ভারতবর্ষ জুড়ে যাদের প্রতিনিধি পাঠান সেই প্রতিনিধিরা কিন্তু ফিলিস্তিনে কোনো মুসলিম আক্রান্ত হলে তারা আওয়াজ তোলেন, অথচ বাংলাদেশে হিন্দুরা আক্রমণ হওয়াতে তারা চুপচাপ বসে থাকেন। আর এইগুলো যদি আই ওপেনার না হয় আমার আপনার কাছে, তাহলে কিন্তু আরো বেশি কি বিপর্যয় বা সর্বনাশ অপেক্ষা করে বসে থাকছে না? একটু খেয়াল করে দেখবেন। তবে হ্যাঁ, সব এমপি যে চুপচাপ বসেছিলেন এমনটা নয়। আসুন আপনাদের দেখাতে চাইবো ইন্ডি জোট বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এমপি এবং কংগ্রেসের এমপিদের মুখোশ টেনে খুলে দিলেন আন্দামান নিকোবর আইল্যান্ডের একজন মন্ত্রী বিষ্ণু প্রসাদ রায়। তিনি একেবারেই টেনে মুখোশ খুলে দিলেন। তার বক্তব্যটা শোনাবো এবং তিনি কোন দলের, আমি ইচ্ছা করেই বললাম না, কেন বললাম না, তার মন্তব্যটা শোনার পর আপনাদের বলবো যে তিনি কোন দলের, কোন পার্টির। তিনি বলছেন যে আমার পূর্বপুরুষ 1971 সালের ওই যন্ত্রণা সহ্য না করতে পেরে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন, তারপরে আস্তে আস্তে আমরা আন্দামানে চলে আসি এবং আমি জানি সেই ভিটেমাটি ত্যাগ করে চলে আসার যন্ত্রণাটা আমি জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পশ্চিমবঙ্গের এমপিরা আজকে এখানে বসে রয়েছে, কিংবা কেন রাহুল গান্ধীরা এইটা নিয়ে একটা বারের জন্য কেউ প্রতিবাদ করছেন না? কেন ওপার বাংলায় হিন্দুদের এত যন্ত্রণা হওয়া সত্ত্বেও এই সমস্ত পশ্চিমবঙ্গের যারা এমপিরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের এমপিরা রয়েছেন কিংবা রাহুল গান্ধী, তারা মুখ বন্ধ করে বসে রয়েছেন? যে প্রশ্নটা আমি তুলেছিলাম সেই প্রশ্নটাই সংসদে দাঁড়িয়ে গতদিন তুলেছিলেন বিষ্ণুপদ রায়। নামটা শুনেই বুঝতে পারছেন বাঙালি নাম, তার পূর্বপুরুষ বাংলাতে এসেছিলেন, তারপরে তারা কোনোভাবে আন্দামান নিকোবরে চলে যান। আসুন তার বক্তব্যটা শুনুন। একেবারেই ইন্ডি জোটের মুখোশ টেনে খুলে দিয়েছেন দেশবাসীর কাছে। শুনুন তার বক্তব্য। जी 1946 में ईस्ट पाकिस्तान आज का बांग्लादेश से जान बचाने के लिए भाग के आया था पश्चिम बंगाल में। फिर मैं अंडमान गया था किसी कारण से। आज जो बांग्लादेश में हो रहा है, जिस तरह से मां का पुकार, ये पूरा लोग बैठा है, बंगाल के लोग बैठा है, चुपचाप बैठा हुआ है, कुछ नहीं बोलने मांगते, ये चुपचाप बैठा हुआ है। रिफुजी बन के आते रहा, भारत में अंतर अंतर में गांव गांव जंगल भेज दिया गया। और रजाकार बांग्लादेशी लोग मां को चित्कार पुकार सुनता नहीं है। रोना पिटना, मृत्यु, काटना, लूट रहा है। 4 तलाबी से बच्चे लोग जाम करके मृत्यु अपहरण कर रहा है। मैं अनुरोध करूंगा कांग्रेस पार्टी, सीपीएम पार्टी, तृणमूल पार्टी सब मिलके बांग्लादेश धिक्कार करे, बांग्लादेश का विरोध में आलोचना करे, चर्चा करे, बांग्लादेश का विरोध प्रकाश करे। ये लोग मुंह खुलाया नहीं, पाकिस्तानी आओ, बांग्लादेशी आओ, इंडिया पाकिस्तान बनाओ, इनके बीच चलता है। मैं विरोध करता हूं इस कारण से, ये तृणमूल नहीं बोलेगा, कांग्रेस ने, राहुल गांधी मुंह नहीं खोलेगा। वोट बैंक बांग्लादेशी आओ, पाकिस्तानी आओ। मैं अनुरोध करूंगा पूरा पार्लियामेंट इसका विरोध करके एक पत्र को भारत से बांग्लादेश भेजे पार्लियामेंट से, एवं अनुरोध है। শুনলেন বন্ধুরা, একেবারেই মুখোশটা টেনে খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর। তাদের এমপিদের অবস্থান এই সংসদ ভবনে প্যালেস্তাইন নিয়ে বা অন্য কোনো জায়গা নিয়ে কিংবা জাতি জনগণনা নিয়ে যখন যাদের এত আওয়াজ, তখন ওপার জাস্ট পশ্চিমবঙ্গের একেবারেই বর্ডার লাইনে থাকা একটি রাজ্য, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এইভাবে, আপনাদের সত্যি আমিও বলছি আপনাদের ভিডিওগুলো দেখাতে পারবো না বন্ধুরা, হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না, শয়ে শয়ে লাশ পড়ে আছে। একেবারেই হিন্দু লাশ দেখে বুঝতে পারবেন কেন হিন্দু লাশ, কারণ ওই মাথায় তিলক কিংবা সিঁদুর আর হাতে শাখা পলা দেখলেই মোটামুটি চিনতে পারা যায়। একেবারে শয়ে শয়ে লাশ পড়ে আছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। যে খবরগুলো শুনতাম আমরা 1971-এ নাকি হয়েছিল, চোখের সামনে দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, রাহুল গান্ধী নীরব, এবং সেই মুখোশটাই খুলে দিলেন এই এমপি। অসংখ্য ধন্যবাদ বিষ্ণুপদ রায় যে এই বিষয়টিকে তিনি সংসদে নিয়ে গেলেন
এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মুখোশটা টেনে খুলে দিলেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেটা আপনাদের বলছিলাম, ইনি কোন দলের এমপি, খুব স্বাভাবিকভাবে এটা ইজি টু গেজ। তার কারণ হিন্দুদের জন্য একমাত্র এই দেশে আওয়াজ তোলে শুধুমাত্র দেখবেন বিজেপি। এছাড়াও হিন্দুদের হয়ে বা হিন্দুদের দুঃখের দিনে পাশে দাঁড়ানোর একটি কোনো রাজনৈতিক দল নেই। সকলেই ভেসে রয়েছে কিন্তু মাইনরিটি ভোট ব্যাংকের ওপর ভরসা করে। সেটা আপনি যে কোনো দল বলতে পারেন, যে কোনো আঞ্চলিক দল, এই যেমন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কিংবা স্ট্যালিন, আর সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস। একেবারেই কিন্তু এদের মূল এজেন্ডা সংখ্যালঘু ভোটকে একত্রিত করা, ইউনাইটেড করা, হিন্দু ভোটকে ভেঙে দেওয়া এবং সেখান থেকে তাদের রাজনৈতিক ফায়দা তুলে আনা। এবং সেই কারণেই আপনাদের বললাম যে এই সাংসদের নামটা আমি পরে বলবো, তার কারণ হিন্দুদের হয়ে আওয়াজ তোলার মতো এখন আর সংসদে কেউ নেই। শুধুমাত্র বিজেপির সাংসদরা ছাড়া হিন্দুদের জ্বালা যন্ত্রণা দুঃখ এইগুলো বলার কোনো বক্তব্য জনপ্রতিনিধি কিন্তু কেউ নেই। তবে হ্যাঁ, হিন্দুদের হয়ে বক্তব্য বলেন রাহুল গান্ধী। কখন জানেন তো? যখন ওই ভাগ বাটোয়ারার বিষয় আসে, যখন ভাগ করতে হবে হিন্দুদের দলিত, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে ভাগ করতে হবে, তখন রাহুল গান্ধী সব থেকে বেশি গলা চড়িয়ে কথা বলেন। আপনারা শুনেছেন, আপনাদের শুনিয়েছিলাম। তখন কিন্তু রাহুল গান্ধীর একেবারে ভূমিকা অনস্বীকার্য। আর আজকে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এবার আপনাদের একটা খুব ক্রুশিয়াল কথা বলতে যাচ্ছি, একটু ভেবে দেখুন। ওপার বাংলায় যা দেখেছেন তার একটা মিনি সংস্করণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা কিন্তু সন্দেশখালিতে দেখেছি। সন্দেশখালিতেও কিভাবে হিন্দু পরিবারগুলির ওপর অত্যাচার করেছে শেখ শাহজাহান, সেটা আমাদের এই রাজ্য সরকার কিভাবে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল সেটাও আমরা দেখেছি। এবং নিশ্চিতভাবে ভোটের ফল দিয়ে বিশ্লেষণ করে তারা বলার চেষ্টা করেছিল আসলে কিছুই হয়নি। সেখানকার মহিলাদের রাতে পিঠে বানানোর গল্প একেবারেই গোটা দেশবাসীকে তাজ্জব করে দিয়েছিল। কিন্তু সেই সমস্ত ঘটনা শুনেও রাজ্যের মাননীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী মুখ হয়েও কোনো রকমের সেই ঘটনাগুলোকে পাত্তা দিতে চাননি, পাত্তা দেনও নি। এবার আপনারা ভেবে দেখুন, এদেশে হিন্দুরা অস্তিত্ব সংকটে, ওপার বাংলায় হিন্দুরা অস্তিত্ব সংকটে, তাহলে শুধুমাত্র একমাত্র জায়গা যেটা একমাত্র হিন্দুদের বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে কেন্দ্রে মোদী সরকার বা মোদী গভর্নমেন্ট। টানা 10 বছর পেরিয়ে প্রায় 15 বছরের লক্ষ্যে মোদী গভর্নমেন্ট আছে বলে এখনো পর্যন্ত হয়তো বাংলাদেশের মতো বিপর্যয় ঘটে যায়নি। কিন্তু ভাবুন যে এপার বাংলাতেও হিন্দুদের ওপর আক্রমণ, ওপার বাংলাতেও হিন্দুদের ওপর আক্রমণ, এবং যদি ইন্ডি জোট আমাদের সরকারের মাথায় থাকে তাহলে হিন্দুদের অবস্থা কি হতে পারে একটু কল্পনা করে দেখবেন। সামান্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বেশ কিছু এমপি সিট হারিয়েছেন, আর তা নিয়েই সেখানে সমাজবাদী পার্টির যা উত্থান এবং ওইখানকার যারা সংখ্যালঘু মুসলিম সমাজের যা দাপাদাপি শুরু হয়েছে সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই খবর পেয়ে গিয়েছেন। সেই কারণেই বললাম, সময় কিন্তু বেগড়াতে টাইম লাগবে না। যদি এমন কোনোদিন সিচুয়েশন আসে যে ইন্ডি জোটকে শুধুমাত্র একবার ক্ষমতায় আসতে হবে, তারপরেই কিন্তু ক্রমশ অবনতির জায়গা আমরা দেখতে পাবো, এমন আশঙ্কাটা আজ থেকেই আমি শুরু করেছি। এবং জানি না আপনাদের মধ্যে থেকেও হয়তো অনেকেরই এই আশঙ্কা শুরু হয়ে গিয়েছে, কারণ সন্দেশখালীর মা বোনেদের এই অত্যাচারের ঘটনা যেভাবে আমাদের রাজ্য প্রশাসন, তৃণমূল কংগ্রেসের সরকার চুপ করে মুখ বন্ধ করে রেখে দিয়েছিল, ঠিক তেমনি ভাবেই যখন যদি কোনো দিন হিন্দুদের ওপর আক্রমণ হয়, এই রাহুল গান্ধী নেতৃত্ব বা পরিচালিত কোনো সরকার কোনো দিনই তাদের পাশে যে দাঁড়াবে না, সেটা একেবারেই পরিষ্কার। এবং এর ইতিহাসটা যারা জানেন, 1971 সালের আগের ইতিহাস, গ্রেট ক্যালকাটা কিলিং এর ইতিহাস, সেই ইতিহাসগুলো যারা জানেন, যে আপনারা জানেন যে হিন্দুদের ওপর এই অত্যাচারের সময় যখন হিন্দুদের ওপর গণহত্যা চলছিল, তখন মহাত্মা গান্ধীকে বলা হয়েছিল, এই তথ্যটা মহাত্মা গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যে এদেশে ওপার বাংলায় হিন্দুরা আক্রান্ত, আপনি কিছু করুন। মহাত্মা গান্ধী সেটা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে হিন্দুদেরই কিন্তু সহ্য করতে হবে, এবং হিন্দুদের জমি জমা বেশি, মুসলিমদের তুলনায় হিন্দুদের জমি জমা বেশি, সেগুলোও সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। এই দুটোকেই কিন্তু যদি মিলান, রাহুল গান্ধী একেবারেই সেটাই ফলো করার চেষ্টা করছেন। এই রাহুল গান্ধী এখনো বলেন
যে জাতের ভিত্তিতে কিন্তু সম্পত্তি ভাগ করে দিতে হবে, যার যত পার্সেন্টেজ জাত বা কাস্টে রয়েছে সেই অনুযায়ী সম্পত্তি ভাগ করে দিতে হবে। রাহুল গান্ধী এটা বিশ্বাস করেন, যেমনটা একদিন বিশ্বাস করতেন মহাত্মা গান্ধী। এবং সেদিনের হিন্দুদের গণহত্যার খবর পেয়েও মহাত্মা গান্ধী চুপ থাকতে নির্দেশ দিয়েছিলেন, রাহুল গান্ধীও আজকে নীরব। তাই একেবারেই বোঝার চেষ্টা করুন, হিন্দুদের ওপর সেই অত্যাচারের পালাটা নেমে এসেছিল। বিজেপি যদি না আসতো, আমাদের ভারতবর্ষের বুকে বিজেপির উত্থান যদি না হতো, তাহলে নিশ্চিতভাবে এই দেশেও হিন্দুদের সংখ্যালঘু হয়ে যাওয়াটা খুব একটা বড় ব্যাপার হয়তো হতো না। তাই আজই সতর্ক হন, আজই সাবধানতা অবলম্বন করুন, কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না। নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি আমাদের দেশ, সমস্ত সম্প্রদায় মিলে আমরা একসঙ্গে থাকি, এটাই আমাদের অখণ্ডতা, এটাই আমাদের বৈশিষ্ট্য। এই জন্যই ভারত পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যায়নি। কিন্তু তা বলে এই নয় যে হিন্দুদের ওপর অত্যাচার হলে সেটা মুখ বন্ধ করে সহ্য করা রাহুল গান্ধী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, সেটা না করে অন্তত নিজেদের সচেতনতা তৈরি করুন। রাস্তায় নামার দরকার নেই, হাতে অস্ত্র তরোয়াল তুলে নেওয়ার কোনোটারই কোনো প্রয়োজন হয় না। তার কারণ অস্ত্র তরোয়াল এগুলো দিয়ে কোনো জিনিসের সমাধান হয় না। জনমত দিয়ে যেটা করা যায় পরিবর্তন করা সম্ভব। জনমত তৈরি করুন, নিজেদের মধ্যে চেতনা ফিরিয়ে আনুন। আমাদের রাজনৈতিক নেতৃত্বরা যেদিকে আমাদের পরিচালনা করতে চাইছেন, পরিচালিত করতে চাইছেন, একেবারেই অন্ধভাবে সেটা বিশ্বাস না করে পরখ করে দেখুন। তা না হলে আপনি তো ছেড়েই দিন, আপনার আমার আগামী প্রজন্ম কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়তে পারে। এখনকার মতো এখানে শেষ করলাম।